সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সংযুক্ত আরব আমিরাতের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনেকেই ধারণা করছিলেন ইরান থেকে বুঝি এই হামলা হয়েছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। কী সেই ইঙ্গিত? ইঙ্গিতটা কিন্তু জটিল। কী সেই ইঙ্গিত? এরপরে ইসরায়েলে পরপর 2 দফা বিস্ফোরণ ঘটেছে, একটা ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় আর একটা বিমান ঘাঁটিতে। দুটো বিস্ফোরণই কিন্তু খুব ভয়াবহ, বড় রকমের। এর ভিতরে একটা বিস্ফোরণ তো ছিল একেবারে পরমাণু বোমা হামলার মতো, এতটা ভয়াবহ। আসলে এগুলো কি একেবারে একান্তই কাকতালীয় ব্যাপার, এমনি এমনিই ঘটলো, নাকি এর পেছনে কোনো কারণ আছে? এদিকে আমেরিকা ইরানকে নতুন করে 5 দফা প্রস্তাব দিয়েছে। ইরান যে জবাব দিয়েছিল সেগুলো তো প্রত্যাখ্যান করেছে আমেরিকা। এখন নতুন করে তারা 5 দফা প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাব দিয়েছে তা একটাও ইরানের মানার মতো কোনো অবস্থা না। তাহলে কি হবে এবং কি কি প্রস্তাব দিল বিস্তারিত বলবো আমি। এর ভিতরে আর একটা কথা আমি জানিয়ে রাখি আপনাদেরকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি আফগানিস্তান এবং পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। কেন ধন্যবাদ দিলেন তিনি বিশেষভাবে, আমি বিস্তারিত আলোচনা এগুলো বলবো। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা শুনি। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, প্রথম কথা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। 3টা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা বলেছে আমরা 2টো ড্রোন ভূপাতিত করেছি, আর একটা ড্রোন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে, আঘাত করেছে। এতে বিদ্যুৎ কেন্দ্রের বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যেহেতু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে রেডিও অ্যাক্টিভিটির কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ হয়েছে কিনা, এগুলো একটু জানা বোঝার দরকার ছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম কোনো কিছু পাওয়া যায়নি, বাট হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে 3টা ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে, এই ড্রোন এসেছিল পশ্চিম সীমান্ত থেকে। সংযুক্ত আরব আমিরাত একথা বলেছে যে এই হামলা আসলে কারা করেছে তা আমরা এখনও স্পষ্ট নই, পরিষ্কার নই। তবে এই ড্রোনগুলো এসেছিল পশ্চিম সীমান্ত থেকে। তো এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে, কারা এই হামলার সাথে জড়িত তা পরিষ্কার করে বলা হবে পরে। দর্শক, আমি আপনাদেরকে বলি, সংযুক্ত আরব আমিরাতের পশ্চিম বর্ডার বা পশ্চিম সীমান্ত কিন্তু সৌদি আরবের সীমান্ত। তাহলে প্রশ্ন আসছে যে এই হামলার সাথে কি সৌদি আরব জড়িত? সৌদি আরব যদি জড়িত না হবে তাহলে পশ্চিম সীমান্ত থেকে কারা এই হামলা চালাবে ড্রোন দিয়ে? পশ্চিম সীমান্তে তো ইরানের অবস্থান নেই বা ইরান সমর্থিত কোনো গোষ্ঠীর অবস্থান নেই। তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা বড় রকমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতরে বড় রকমের টানাপোড়েন, দ্বন্দ্ব, এগুলোর অবস্থা আমরা দেখে এসেছি, শুনছি। এমনকি ইরানের বিরুদ্ধে যখন ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করছিল, তখন সংযুক্ত আরব আমিরাত নাকি পারস্য উপসাগরীয় অঞ্চলের যে আরব দেশগুলো তাদেরকে একজোট করে ইরানের বিরুদ্ধে সবাই সম্মিলিতভাবে হামলা চালানোর জন্য প্রস্তাব দিয়েছিল, জোট পাকানোর চেষ্টা করছিল, কিন্তু আরব দেশ কোনোটাই রাজি হয়নি। অথচ সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইরানের বিরুদ্ধে ঠিকই হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে। সে সমস্ত রিপোর্ট সব বের হয়েছে, আপনারা সবাই জানেন। শুধু তাই না, সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের একটা দ্বন্দ্ব আছে, বিশেষ করে ইয়েমেনের ব্যাপারে, লিবিয়ার ব্যাপারে, সুদানের ব্যাপারে, অনেক কিছুতে। শুধু তাই না, সংযুক্ত আরব আমিরাত কিন্তু এই যুদ্ধের পরই, অর্থাৎ যুদ্ধ বন্ধ থাকার ভেতরে ওপেক থেকে বেরিয়ে গেছে। তার মানে সে ইচ্ছা মতো তেল তুলবে আর বিক্রি করবে, কোনো নিয়ম নীতি মানবে না, সেই জন্যই বেরিয়ে গেছে। শুধু তাই না, ওআইসি থেকে সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে যেতে পারে এমন কথাও কিন্তু এসেছে। একদম একই সাথে সংযুক্ত আরব আমিরাত অনেক বেশি মহরম করছে ইসরায়েলের সাথে, যেটা সৌদি আরব বা অন্য কোনো দেশ এইভাবে করছে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত।
একই সাথে ইসরায়েল, ভারত এবং আমেরিকার সাথে একটা জোট বাঁধার চেষ্টা করছে এবং জোট বেঁধেছে অলরেডি সংযুক্ত আরব আমিরাত। এবং আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম, সোমালিয়ার একটা অংশ সোমালিল্যান্ড, সেই দেশ, সেই অংশটা স্বাধীনতা ঘোষণা করেছে, তাকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল, এবং সেই সোমালিল্যান্ডের সাথে সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং ইসরায়েলের বিশেষ সম্পর্ক, বাব আল মানদেব প্রণালী ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা আলাদা জোট পাকানোর চেষ্টা করছে। আজকে খবর আসলো যে সংযুক্ত আরব আমিরাত ভারতের সাথে সামরিক চুক্তি করেছে। আবার সংযুক্ত আরব আমিরাত কিন্তু পাকিস্তানের সাথে এই মুহূর্তে দ্বন্দ্বে। সব কিছু মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে কিন্তু সে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগরীয় এলাকায় সে কোন ঠাসা হয়ে পড়বে, একা হয়ে পড়বে, এক ঘরে হয়ে যাবে। কারণ সবাই তো একদিকে, সে জোট করছে, তার বিপরীতে সৌদি আরব, কাতার, তারাও কিন্তু একটা জোট করার চেষ্টা করছে। পাকিস্তানকে নিয়ে, তুরস্ককে নিয়ে একটা জোট করার চেষ্টা করছে। এরকম একটা জোট যদি হয়, তো ইরান তো অবশ্যই তাতে থাকবে বা বেনিফিটেড হবে, এই জোটের পক্ষেই থাকবে। তো এখন কথা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত যদি রিপোর্ট পেশ করে যে সৌদি আরব থেকে এই হামলা চালানো হয়েছে, তাহলে সৌদি আরবের সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বটা একেবারে প্রকাশ্য রূপ লাভ করবে এবং অনেক বড় কিছু ঘটে যেতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এখন যে নানান রকমের তোলপাড় চলছে, হিসাব নিকাশ চলছে, এ সমস্ত অনেক কিছু আবার নতুন শেপ পেতে পারে, নতুন রূপ পেতে পারে। এবং সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের ভেতরে যদি দ্বন্দ্ব শুরু হয়, তাহলে সেটা দুই প্রতিবেশীর, এবং একসময় তারা খুব ঘনিষ্ঠ ছিল, তাদের ভিতরে দ্বন্দ্ব হবে। তাহলে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ আর এক রকম হয়ে যাবে। এতদিন ইরানের সাথে এই আরব দেশগুলোর একটা দ্বন্দ্ব ছিল, এখন দুই আরব দেশের ভেতরে দ্বন্দ্ব হবে, এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, এখানে একটা প্রশ্ন তুলে আমি অন্য আলোচনায় চলে যাব। সেই প্রশ্নটা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের হাতে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, এই কথা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি বহু বছর ধরে আন্তর্জাতিক খবর করি এবং ইরানে 10 বছর ছিলাম, 16 বছর ধরে আমি রেডিও তেহরানের সাথে কাজ করেছি এবং আন্তর্জাতিক খবরের ব্যাপারে আমি বহুদিন ধরে কাজ করি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা আমি জানতাম না। তার মানে ভেতরে ভেতরে গোপনে গোপনে এই কাজ করা হয়েছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা ঠিক যে ইরান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে গেলে সেটা ঠিকমতো তাকে করতে দেয়া হয় না। পার্থক্যটা এখানেই। যা হোক, ইসরায়েল প্রসঙ্গে যে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই, যে গত রাতে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় বিরাট বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণটা এত ভয়াবহ ছিল যে তার আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী একেবারে বাষ্পের মতো আকাশের দিকে উঠে গিয়েছিল, যেটা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে হয়। অনেকে আশঙ্কা করছিলেন যে এটা বুঝি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটেছে কিনা। পরবর্তীতে দেখা গেছে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটেনি ঠিকই, কিন্তু যা ঘটেছে সেটা কম ভয়াবহ না। সেটা কি? ইসরায়েলের অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আপনারা জানেন। আয়রন ডোম যেমন একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যারো 3 তেমনি একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো 3 সম্ভবত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাস্ত্র এগুলো ধ্বংস করার জন্য কাজে লাগে। তো এই ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে এত বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, বিস্ফোরিত হয়েছে অ্যাট এ টাইম, যে মনে হচ্ছিল এটা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটেছে। এবং আশঙ্কা করা হচ্ছিল যে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা। পরবর্তীতে জানা গেল যে অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর তৈরি হয় এই কারখানায় বিস্ফোরণ ঘটেছে। সেখানে কাঁচামাল, ক্ষেপণাস্ত্র সব কিছু হিউজ পরিমাণে ধ্বংস হয়েছে এবং বলা হচ্ছে যে ইসরায়েলের হাতে এখন আর খুব কমই অ্যারো 3 ইন্টারসেপ্টর আছে। এই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে প্রচুর পরিমাণে। একই সাথে আজকে আবার ইসরায়েলের একটি বিমানবন্দরের ভেতরে একটা সামরিক ঘাঁটি, সেখানে বিস্ফোরণ ঘটেছে, আগুন লেগেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, প্রচুর কালো ধোঁয়া উঠছে এবং একদম আকাশ ছেয়ে গেছে ওই অঞ্চলের। ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। এখানে অনেকেই সন্দেহ করছেন যে পরপর দুটো বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা এবং দুটোই সামরিক স্থাপনায়
সামরিক কেন্দ্রে। এই দুটো ঘটনা কি একেবারেই কাকতালীয়, জাস্ট দুটো ঘটনা ঘটে গেল এরকম, নাকি এর পেছনে আরও কিছু লুকায়িত আছে? এর পেছনে কি কোনো স্যাবোটাজ আছে, অর্থাৎ ভেতর থেকে কেউ নাশকতা করলো কি না? আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, ইসরায়েল যেমন ইরানের ভেতরে তাদের গুপ্তচর ঢুকে দেয়, ইরানও কিন্তু কম যায় না। এবং আমরা সে প্রমাণ পেয়েছি। বিশেষ করে F-15 জঙ্গি বিমানের ব্যাপারে যে সমস্ত তথ্য, ছবি টবি এই সমস্ত দিয়েছে, তাতে একদম বড় রকমের অনেক কিছু ঘটে গেছে। শুধু তাই না, খুব সম্প্রতি 3 জন সেনাকে আটক করেছে এবং তাদেরকে কারাগারে দিয়েছে ইসরায়েল, যারা ইরানের হয়ে ইসরায়েলের ভেতরে গুপ্তচর বৃত্তি করছিল। তো এই রকম লোক আসলে কোথায়, কখন, কোন জায়গায় সেট করা আছে কাকে, এ তো কেউ জানে না। দেখা গেল যে এরাই কেউ একজন নাশকতা ঘটিয়ে দিয়েছে, নাশকতা করেছে, কিছু করার নেই। হয়তো নানা রকমের তদন্ত অনুসন্ধানের পরে হয়তো কেউ কিছু বেরিয়ে আসতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইসরায়েলের ভেতরে যে এমন নাশকতা করার লোকজন নেই তা কিন্তু বলা যাবে না। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী ঘটেছে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। তবে আমি এইটুকু বলি যে এই যে যুদ্ধ, এই যে সংকট তৈরি হয়েছে, আমেরিকা আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বটে, কিন্তু তারা যে স্বস্তিতে থাকবে তা কিন্তু না। আমেরিকায় বেশ কয়েকটা তেলের ডিপো, তেলের স্টেশন, বেশ কয়েকটা বিস্ফোরণের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কয়েকদিনের সাম্প্রতিক দিনগুলোতে, এমন ঘটছে। সেক্ষেত্রে সবাই আসলে এক ধরনের বিপদেই আছে। সুপ্রিয় দর্শক, এবার আমি একটু আমেরিকা যে 5 দফা নতুন প্রস্তাব দিয়েছে ইরানকে, সেই 5 দফা নতুন প্রস্তাব সম্পর্কে বলি। আমেরিকা বলেছে যে ইরানের সাথে যে চলমান যুদ্ধ সংঘাত দ্বন্দ্ব চলছে, এই যুদ্ধ সংঘাত দ্বন্দ্বের ভেতরে এই 5 দফা প্রস্তাব শান্তির বার্তা হতে পারে। প্রথম দফা হচ্ছে, ইরানের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে, সমৃদ্ধ ইউরেনিয়াম, সেগুলো আমেরিকাকে দিয়ে দিতে হবে। ইরান মাত্র একটা পরমাণু স্থাপনা রাখতে পারবে, আর সবগুলো ধ্বংস করে দিতে হবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ইরান যে যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে, তার কোনো ক্ষতিপূরণ দেবে না। শুধু তাই না, বলা হচ্ছে যে ইরানের যে সমস্ত সম্পদ আটক আছে তার মাত্র 25% ছেড়ে দেবে, আর সব আটক থাকবে। আপনারা বলেন, এর একটা প্রস্তাবও, একটা কথাও ইরান মেনে নেবে আপনাদের মনে হয়? মানার কোনো কারণ আছে? আমি তো দেখি যে একটা প্রস্তাবও ইরান মানবে না। মানবে না কেন? ইরানের যদি পরমাণু কর্মসূচি একটা স্থাপনা থাকতে পারে, তাহলে সে ইউরেনিয়াম কেন সমৃদ্ধ করতে পারবে না? আর সে তো এনপিটিতে সই করা একটা দেশ, তাহলে সে কেন আইন থাকার পরেও সে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে না? এটা তো হয় না। এবং যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে। এর ক্ষয়ক্ষতি হয়েছে, তারা ক্ষতিপূরণ দেবে না? আবার ইরানের যে সম্পদ আটক রেখেছে, সেই সম্পদ ছেড়ে দেবে না? তো এইগুলো যখন নেগেটিভ, তখন ইরান কি এর একটাও মানবে? মানবে না। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রস্তাবগুলো দিয়ে ইরানকে এইদিকে একটু ব্যস্ত রাখা। ভেতরে ভেতরে আসলে আমেরিকা এবং ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে ইরানের উপর হামলা চালানোর জন্য। খবর কিন্তু এই রকম, একদম খোদ আমেরিকার গণমাধ্যম বলছে। তাতে মনে হয় ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। ইরান তো এই প্রস্তাব মানবেই না, বরং ইরান তো ঘোষণা করেছে আমেরিকা যদি আলোচনা করতে চায়, আলোচনার জন্য প্রস্তুত, আর যদি যুদ্ধ করতে চায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে ইরানকে ধোঁকা দিয়ে সম্ভবত কোনো লাভ হবে না, ইরান ধোঁকায় পড়বে না। সুপ্রিয় দর্শক, সর্বশেষ যে আলোচনাটা করি সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের এই টালমাটাল পরিস্থিতির ভেতরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, তিনি পাকিস্তান এবং আফগানিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। সম্ভবত এই ধন্যবাদের আওতায় ইরাককেও এনেছে সম্ভবত। তার কারণ হচ্ছে এইসব দেশ প্রকাশ্যে তাদের ঘাঁটি মাটি বন্দর কোনো কিছু ইসরায়েল আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি ইরানের বিরুদ্ধে। তো ইরানের বিরুদ্ধে যখন ব্যবহার করতে দেয়নি, তার মানে এরা প্রকৃতপক্ষে বন্ধুর মতো কাজ করেছে। ইরানের প্রেসিডেন্ট এই ব্যাপারেই পাকিস্তান, আফগানিস্তান এবং ইরাককে সম্ভবত
ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন এই ঘটনা থেকে পরিষ্কার হয় যে মুসলিম উম্মাহ, মুসলিম দেশগুলো যদি সব ঐক্যবদ্ধ থাকতো, একসাথে থাকতো, তাহলে আসলে অনেক কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব ছিল। এখানে তিনি মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছেন। মুসলিম ঐক্য আসলে খুব কঠিন একটা ব্যাপার, আমি যতদূর জানি বুঝি, কারণ নানা রকমের নানামুখী মতবাদ, মতভেদ, মতদ্বন্দ্ব, মত পার্থক্য থাকে। এক একজন এক এক রকমের, এক এক দেশে এক এক রকমের কথাবার্তা বলে, এক এক চিন্তা করেন। অ্যাকচুয়ালি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা খুব কঠিন। ওআইসির মতো প্রতিষ্ঠান তৈরি করার পরেও মুসলিম উম্মাহ কিন্তু বড় কিছু করতে পারেনি। তো এই মুহূর্তে পাকিস্তান, কাতার, তুরস্ক, সৌদি আরব তারা একটা জোট করার চেষ্টা করছে। এতে যদি ইরানকে যুক্ত করতে পারে তাহলে আমার মনে হয় যে বড় ভালো কিছু একটা হতে পারে। তো এইরকম হবে কি না সময় বলে দেবে, দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই।